প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬শে জুলাই। সঙ্গে আছি আমি নুসরাত জাহান জেরি। মব জাস্টিস, জি প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হলো মব জাস্টিস। ক্ষমতার পালাবদল পরবর্তীকালীন সময়ে মব জাস্টিসের ইতিহাস এই প্রথম নয়। গণ অভ্যুত্থান পরবর্তীকালীন সময়ে দেশের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে মবের সম্মিলিত অ্যাটাক। প্রিয় দর্শক, আজকে আমরা সেই সব ব্যাপার নিয়ে কথা বলবো মব জাস্টিস নাকি মব অ্যাটাক। মব জাস্টিস, যা জঙ্গল জাস্টিস নামেও পরিচিত, এ থেকেই বোঝা যায় সভ্যতার জন্য কতটা ভয়ঙ্কর বিষয়টি। সাধারণভাবে বললে মব জাস্টিস এক ধরনের ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন, যেটিতে উচ্ছৃঙ্খল মানুষ আইন নিজের হাতে তুলে নেয়। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে মব জাস্টিস দেখা গিয়েছে। সারা বিশ্বেই মব জাস্টিস অত্যন্ত ঘৃণিত। বাংলাদেশের ইতিহাসে বহু মব জাস্টিসের হৃদয় বিদারক ঘটনা রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মব জাস্টিসের নামে সহিংসতার শিকার হয়েছেন অসংখ্য মানুষ। সেই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক প্রতিষ্ঠানও। ৩৬শে জুলাই বা ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আসে ঐতিহাসিক বিজয়। এই বিজয়ের সাথে সাথে দেখা দেয় বিভিন্ন সমস্যাও। গণ অভ্যুত্থানের পর ট্রাফিক সমস্যা, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করে। কিন্তু বিজয়ের দিন থেকেই সমস্যা হিসেবে রয়ে গেছে মব জাস্টিস। বিজয়ের প্রথম থেকেই নৈরাজ্য থামাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষার্থী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ, মন্দির সহ ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িঘর পাহারা দিয়েছেন, নিশ্চিত করার চেষ্টা করেছেন নিরাপত্তা। এত কিছুর পরও এখনও থামছে না মব জাস্টিস, যার ফলে দেখা যাচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরাপত্তা, মানবতা এবং মানবাধিকার। ৫ই আগস্টের পর দেখা যাচ্ছিল মব জাস্টিসের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পদত্যাগ করানো হচ্ছে। সেই সাথে তাদের বিভিন্নভাবে হেনস্থাও করা হয়। এছাড়াও মব জাস্টিসের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে দেখা যায় কখনো কখনো কোনো ব্যক্তির উপর সংঘবদ্ধভাবে হামলা হচ্ছে, যার ফলে হয় তিনি নিহত হচ্ছেন কিংবা গুরুতর আহত হচ্ছেন। মব জাস্টিসের মাধ্যমে সহিংসতা দেখা যাচ্ছে নারীর ওপরও। সেই সাথে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর বা অগ্নিসংযোগের মতো ঘটনা। বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরা বর্তমানে বাংলাদেশে যে মব জাস্টিস চলছে তার জন্য তারা দায়ী করেছেন আইন প্রণয়নের অভাব, বিভিন্ন কারণে অসন্তোষ ও ক্ষোভ, সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা, স্বার্থ হাসিলের চেষ্টা সহ বিভিন্ন কারণ। তাদের মতে দেশে এখন যা চলছে তা আসলে মব জাস্টিসের নামে ভয়ঙ্কর অন্যায় এবং অপরাধ, যার মাধ্যমে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। তাদের মতে বাংলাদেশের স্বার্থে মব জাস্টিস বন্ধ করতেই হবে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে ডেডলাইন ৩৬শে জুলাই স্টুডিওতে আছেন সাকিন শাবাব এবং মালিহা মুনোয়ার ইতু, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আপনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আছেন। আচ্ছা, আপনাদের কাছে প্রথমেই আমি যে ব্যাপারটা নিয়ে জানতে চাইব, সাম্প্রতিক সময়কার যে সহিংস ঘটনাগুলো দেশের বিভিন্ন স্থানে ঘটমান এবং চলে যাচ্ছে, সেই ঘটনাগুলোকে অনেকেই মব জাস্টিস বলে অভিহিত করছেন। আপনারা কি মনে করেন, এটা কি আসলে মব জাস্টিস? ওয়েল, আমি এটা মব জাস্টিস কখন হতে পারে না, আমার কাছে সেটা মনে হয়। কারণ হচ্ছে এই বিষয়টা আসলে হচ্ছে একটা মানুষজন একটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে সবসময়, যে না ঠিক আছে আমরা একত্র হয়ে আমরা যে কোনো কিছু একটা জাস্টিসের জন্য আমরা একসাথে যাব। এখনও এই যে হচ্ছে তাদের এজেন্ডাটা কি, তাদের এজেন্ডাটা কি অ্যাকচুয়ালি কি সত্য কিনা বা নিয়মের বহির্ভূত কিনা বা নিয়মের মধ্যে পড়ছে কিনা, তারা সেটা খেয়াল করছে না।
একটা জায়গায় এক হচ্ছে, এক হয়ে যে আন্দোলনের জন্য চলে যাচ্ছে, যে কোনো কিছুর জন্য দৌড় দিচ্ছে, যাচ্ছে যে না এক হইতে হবে, একসাথে 50-100 জন এক হলেই যে কোনো একটা জিনিস মেনে নেওয়া হবে, ব্যাপারটা কিন্তু তা না। মব জাস্টিসটা হচ্ছে আমি নিজে পার্সোনালি সাপোর্ট করি না, কারণ আমাদের প্রশাসন আছে এক্ষেত্রে, জাস্টিসের জন্য প্রশাসন হেল্প করবে। তুমি হয়তো বা একটা জায়গা থেকে গ্যাদার হতে পারো, অনেকে তোমাদের একই দাবি আসতে পারে, দাবিটা খুবই হয়তো বা ন্যায্য দাবি হতে পারে বা তোমাদের দাবিতে ভুলও হতে পারে, তো সেটা নিয়ে তোমরা প্রশাসনের হেল্প নিয়ে তোমরা আগাও। কখনো হচ্ছে একসাথে মব ক্রিয়েট করে কোনো কিছুটা নিজের হাতে তুলে নিবা, এই জিনিসটাতে আমি কখনোই সাপোর্ট করি না। একটি অন্যায় বিরুদ্ধে নেমে বৈষম্য বিরোধী আন্দোলন করে আপনারা হলেন যে আপনাদের বিজয় ছিনিয়ে এনেছেন, কিন্তু সেই বিজয় পরবর্তীকালীন সময়ে এই ধরনের মব জাস্টিস এবং হলো এই ধরনের সহিংস ঘটনা কি আপনাদের গ্লোরিকে, এই বিজয়কে কোনোভাবে ম্লান করছে বলে আপনারা মনে করছেন না? অবশ্যই, কারণ মানুষের তো আমাদের উপর একটা আস্থা ছিল যে শিক্ষার্থীরা যেহেতু রাস্তায় নেমেছিল, জীবন দিয়েছে, অবশ্যই এর বিনিময়ে ভালো কিছুই আসবে। তো এখন শিক্ষার্থীদের নামে যে বিভিন্ন জায়গায় আমরা যখন লক্ষ্য করি, আমরা দেখতে পারতেছি মব জাস্টিসগুলো কিন্তু স্টুডেন্টদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। তো দিন শেষে প্রশ্ন আমাদের উপরেই আসবে যে এমনটা কি আমরা চেয়েছিলাম কিনা, বা এমনই কি এক দৃশ্য আমরা তো চাইনি, কেন এগুলো হচ্ছে। সো এটা অবশ্যই আমাদের উপর খুব বাজেভাবে এফেক্ট পড়তেছে। আর রিসেন্টলি যেটা আমরা হচ্ছে ডিউর যে কাহিনীটা আমরা দেখলাম, এটা খুবই মর্মান্তিক। তো এটা তো অবশ্যই ডিউর স্টুডেন্টদেরকেই বলিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে। এখন ভিতরে কারা ছিল এটা তো এখন তদন্ত করা হচ্ছে, দেখা হচ্ছে, কিন্তু দিন শেষে মানুষের তো প্রশ্ন জেগে গেল আমাদের উপরে যে স্টুডেন্টরা আসলে কি করতেছে, মব জাস্টিস হাতে নিবে কেন? কারণ মব জাস্টিস ইজ টোটালি ইলিগাল, আমরা এটা করতে পারি না। আমাদের প্রশাসনে মব জাস্টিস বলতে কিছু নেই। তো এখানে নিজের হাতে আইন তুলে নেওয়াটা কোনো পক্ষেই কোনো প্রকৃত শিক্ষার্থী সাপোর্ট করে বলে আমি মনে করি না। এখন এটা যদি বন্ধ না হয়, মানুষের আমাদের উপরে যে আস্থা ছিল এটা সব নিমিষেই শেষ হয়ে যাবে, এবং অলরেডি এটা আমরা দেখতে পাচ্ছি। আইন হাতে তুলে নেওয়ার এই মব জাস্টিসের যেই প্রক্রিয়াধীন ঘটনাগুলো, সহিংস ঘটনাগুলো ঘটছে, সেগুলো কেন হচ্ছে বলে মনে করছেন আপনারা? এটা কোনো স্পেসিফিক কোনো কারণ আছে? আচ্ছা, স্পেসিফিক কারণ বলতে কি, এখানে আপনি যদি দেখবেন আমাদের যে অভ্যুত্থানটা হয়েছে, অভ্যুত্থানটা কিন্তু আমাদের আন্দোলনের মাধ্যমে হয়েছে। তো এক গোষ্ঠী মানুষের মধ্যে এটা একবারে মাথার মধ্যে ঢুকে গিয়েছে যে আমাদের যদি কোনো কিছু দরকার পড়ে আমরা একসাথে মিলে আন্দোলন করবো, আন্দোলন করলে সব হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। আন্দোলন করেই তুমি যদি হচ্ছে সব পেয়ে যাও, তাহলে তো সব সেক্টর থেকে সবে আন্দোলন করা শুরু করবে। তোমাদের আন্দোলন হতে হবে ন্যায্যভাবে হতে হবে, যে তোমাদের যেই বিষয়ে তোমরা আন্দোলনটা করছো সেটা ন্যায্য পর্যায়ে যাচ্ছে কিনা বা তোমাদের দাবিগুলো ন্যায্য কিনা সেটা তোমাদের দেখতে হবে, দেখে এরপরে সবার এক হইতে হবে। আর এইখানে যে বিষয়টা আপনি যেটা বললেন যে মব জাস্টিসের ব্যাপারটা, আপনি কোনোভাবে না হচ্ছে নিজের ওই যে আইন হাতে যে তুলে নেওয়াটা, এটা কিন্তু অনেক বড় একটা মানে একটা সেন্টেন্স, এটা কিন্তু আপনি আসলে করতে পারবেন না, এবং কোনো শিক্ষার্থী সেটা কখনো করে না। আমি 100% শিওর এখানে যদি শিক্ষার্থীরা ইনভলভ হয়েও থাকে, তাদেরকে মানে আইনের আওতায় তো অবশ্যই নিয়ে আসা হবে, কিন্তু আমি এটাও শিওর যেখানে প্রত্যেকটা মানুষের না কিছু না কিছু পার্সোনাল এজেন্ডা আছে। আমরা শিক্ষার্থীরা যখন কোনো কাজে যাই তখন আমরা দেখি সবার প্রথমে যে কার এজেন্ডাটা কী। এই এজেন্ডাটার জন্যই আসলে মবটা ক্রিয়েট হচ্ছে। ধরেন যে আমার কোনো কিছুটা লাগবে, সেই জিনিসটা হয়তো বা ন্যায্য না, তো আমি তখন করব কি, আমি হচ্ছে কিছু স্টুডেন্টদেরকে গ্যাদার করব, যে না তাদেরকে ম্যানুপুলেট করব, করে বলবো যে না এই জিনিসটাই ন্যায্য, তো তোমরা সবাই একসাথে মিলে আগায় আমরা এই জিনিসটা মানে যেভাবে পূরণ করে নিব। তো এইটা হচ্ছে নিজেদের পার্সোনাল এজেন্ডা থেকে মানুষগুলো করে। তো আমরা যারা শিক্ষার্থী যারা আছি তাদের এই জিনিসটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এটা কারো পার্সোনাল এজেন্ডা কিনা বা এটা আমাদের দরকার কিনা। তাছাড়া তো কোনো জায়গায় মব ক্রিয়েট করে যাওয়ার কোনো দরকারই নেই। এই একটা মানসিকভাবে ভারসাম্যহীন একটা লোকের বিরুদ্ধে আসলে কি পার্সোনাল এজেন্ডা থাকতে পারে যে তাকে আসলে খাইয়ে দাইয়ে মানে হলো যে শেষ খাওয়ার লাস্ট সাফার যেটাকে বলা হয়, আসলে আপনি খাইয়ে দাইয়ে তাকে মেরে ফেলছেন, তো পিটিয়ে, মানে এটা আসলে জাস্টিস শব্দটা তো যায় না। এটা তো আসলে যেটা আপনি প্রথমেই বললেন যে মব জাস্টিস, এবং আমরা কথায় কথায় বলছি যে ধরেন সময় লাগবে, এগুলো ঠিক হতে আমাদের সময় লাগবে, কিন্তু সে কতটা সময় লাগবে বলে ভাবছেন? আপনার মনে হচ্ছে না যে আপনাদের এত প্ল্যান, এত পরিশ্রম, সেগুলো আসলে ব্যাকফায়ার করছে সাধারণ জনগণের কাছ থেকে? কারণ হলো যে তারা তো দিন শেষে মানুষ তো নিরাপত্তা চায়। ফার্স্টে আপনি জিজ্ঞাসা করেছেন যে কি যে পার্সোনাল এজেন্ডাটা কী হতে পারে। ঢাকা ইউনিভার্সিটির যে ইনসিডেন্টটা হয়েছে, এই ইনসিডেন্টটাতে হয়তোবা কিছু শিক্ষার্থী হয়তো ইনভলভ ছিল, হয়তোবা কোনো একটা হলের, আমি নাম মেনশন করতে চাচ্ছি না, বা কোনো একটা জায়গা থেকে ইনভলভনেস ছিল। তো এই যে পার্সোনাল এজেন্ডাটা করা হচ্ছে, এই একটা মানুষ যাকে মারার পরে হচ্ছে এই যে নির্মমভাবে মারলো, খাওয়ানোর পর মারলো, এটা কিন্তু টোটালি দায়ভারটা কার উপর যাচ্ছে? শিক্ষার্থীদের উপর। এখন এখানে বিষয়টা হচ্ছে কি যে
যেসব শিক্ষার্থীরা আমি আপনাকে বলেছিলাম কিন্তু প্রথমে যে কিছু শিক্ষার্থী আবার জড়িত থাকতে পারে, ওদেরকে দিয়ে হয়তো বা পার্সোনাল এজেন্ডাটা ফুলফিল করানোর চেষ্টা করা হচ্ছে। দেখেন, আপনি যদি একটা জায়গায় যখন হিট করবেন, যেটা হয়তো বা হচ্ছে উচিত না করাটা, তখন কিন্তু এখন রাষ্ট্র গঠনের কাজে কি শিক্ষার্থীরা আছে, শিক্ষার্থীদের সাথে কি প্রশাসন আছে, শিক্ষার্থীদের কীভাবে কলঙ্কিত করা যায়, এটা কিন্তু একটা গোষ্ঠী কিন্তু অলরেডি এটা চালিয়ে যাচ্ছে। আমি প্রিটি মাচ শিওর যে হচ্ছে আপনি যে হলের কথা বলতেছেন এবং এখানে যে শিক্ষার্থীদের কথা বলতেছেন, তাদের নিজস্ব কিছু পার্সোনাল এজেন্ডা ছিল যে যেন এই শিক্ষার্থীরা ব্যাকফায়ার করে, মানে কিছু থাকে না ইম্পোস্টার টাইপের, ও ইম্পোস্টারের বিষয়টা। এখন আপনি তো বুঝতে পারবেন না যে আসলে হচ্ছে এখানে কে ভালো বা কে খারাপ। তবে আমি যতটুকু চাইবো যে যেসব শিক্ষার্থীরা এতে ইনভলভ ছিল তাদের এগেনস্টে যেন হচ্ছে প্রপারলি ইনভেস্টিগেট করে যেন মানে যা করা উচিত সেটা যেন করা হয়। আপনারা এখানে বিচার চাইছেন, আপনারা হলো যে বলছেন যাতে তদন্ত করা হয়, এর বাইরেও কিন্তু আপনারা বলছেন যে আপনারা শুনুন, আপনারা এই ধরনের কাজকর্ম করবেন না, বা এগুলো আপনাদের একটা সময় তো আপনাদের কথা শুনেছে, ছাত্র জনতা সবাই শুনেছে, আপনারা সম্মিলিতভাবে কাজ করেছেন, ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন, আপনারা অন্যান্য কমিউনিটির হলো যে ধর্ম এবং প্রার্থনালয় থেকে শুরু করে আপনারা চেষ্টা করেছেন ওইটুকু নিরাপত্তা দেওয়ার বা ওইটুকু সংস্কার করার। কিন্তু এখন কেন আপনাদের কথা শুনছে না এবং কারা শুনছে না বলে মনে করছেন? একটা মানুষ 15-16 বছর ধরে ছিল, তার অনেক দোষর রয়ে গেছে। সো আমার যেটা মনে হচ্ছে, অ্যান্ড পার্সোনালি এই কয়েকদিন যা দেখতে পাচ্ছি আমরা, তাদের থ্রু অনেক কিছুই ভিতরে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, অ্যান্ড এটা আমাদের মানতে হবে। কারণ বিভিন্ন জায়গায় জায়গায় এরকম যখন আমরা যেমন চাঁদাবাজি এখন আমরা অনেক দেখতেছি, বা বিভিন্ন জায়গায় হইতেছে ভেজাল চলতেছে। আবার 2 দিন আগে দেখলাম হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এখানে হইতেছে টোলের ওইখানেও কয়েকজন ঝামেলা করলো। সব কিছুই এমন একটা ব্যাপার যে প্রতিদিনই আমরা নতুন না নতুন কোনো কাহিনী দেখতেছি, যার কারণে আমরা যে সার্বভৌমত্বটা রক্ষা করার চেষ্টা করেছি এটার উপর প্রশ্ন আসতেছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন কথা হচ্ছে, বাস্তব কথা বলতেই, আমরা শিক্ষার্থী, দিন শেষে আমাদের পড়ার টেবিলেই বসতে হবে, প্রশাসনকেই দিন শেষে আসতে হবে এবং তাদেরই এগুলো রক্ষা করতে হবে। অ্যান্ড অথচ আমরা জেনেছি 2 দিন যে ম্যাজিস্ট্রেটের পাওয়ারটা হচ্ছে আর্মিদেরকে দেয়া হয়েছে, কিন্তু এখনও দিন শেষে আমরা স্বতন্ত্রভাবে কোনো ভূমিকা আমরা ঠিকমতো আমাদের চোখে পড়ছে না। এটার উপরে জোর দেওয়া খুবই প্রয়োজন। আমরা যে এভাবে চেষ্টা করছি, এভাবে আমাদের সব কিছুকে ব্যর্থ করে দেওয়ার যে প্রচেষ্টা চলতেছে, এটা শুধু আজকেই নয়, এরশাদের আমলে যখন এরকম হয়েছিল, ওনাকে নামিয়ে দেওয়া হয়েছিল, তখন আমরা কয়েক মাস এরকম হচ্ছে, আমি হিস্ট্রি যেহেতু পড়েছি দেখলাম যে এরকম মব জাস্টিস অনেক চলতেছিল। অ্যান্ড এটা ইতিহাসের প্রত্যেকটা ক্ষেত্রে এরকম হয়ে থাকে। এখন আমরা কিভাবে ট্যাকেল দিব এটাকে, এটা হইতেছে আমাদের ব্যাপার। এখন অনেকেই 15-16 বছর অনেকে খুবই ক্ষুব্ধ ছিল, অনেকে অনেকভাবে অত্যাচারিত হয়েছে, এবং দেখা গেছে এরকম মব জাস্টিস যেখানে যেখানে হচ্ছে অনেকে সাফাই দিচ্ছে যে না, আমাদেরকেও উপর অত্যাচার করছে, আমরাও করব। এই যে প্রতিহিংসতা যে ও করছে আমার সাথেও করতে হবে, এই জিনিসটা কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে এখন যে ভেজালগুলি চলতেছে। আমাদের জন্য কিন্তু এই কথাগুলো উদাহরণ, তো যার প্রাণ যায় এবং যার পরিবারের প্রাণ যায় তাদের জন্য তো এটা উদাহরণ না, এটা তো মর্মান্তিক। আসলে মানে এই মর্মান্তিক ঘটনাগুলো যে তার না ঘটে, সে ভাবনাটুকু জানতে চাচ্ছি। এই বিষয়টা থেকে কি এটা আমাদের রুট লেভেল থেকে কাজ করতে হবে। রুট লেভেল থেকে বলতে কি, আমি আপনাকে বলি 15 বছরের রেজিম ছিল, 15 বা 16 বছরের। তো ওখান থেকে কিন্তু আমরা কিন্তু এখন যদিও আমরা, যেমন আমি পার্সোনালি অনেক কিছুর মানে অ্যান্সার আমি পাচ্ছি না, যেমন যে অ্যান্সারগুলো পাচ্ছি না, অনেকে বলতেছে যে ঠিক আছে তোমরা হচ্ছে হয়তো বা দেশ থেকে হয়তো বা একটা রেসিজম সরিয়ে ফেলেছো, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য অ্যাডমিনিস্ট্রেশনস, যেখানে এখনও কিন্তু অনেক মানে আওয়ামীপন্থী অনেকেই কিন্তু বসে আছে। আমি নাম মেনশন করতে চাচ্ছি না, প্রতিটা বড় বড় জায়গাতে মোটামুটি বসে আছে। তো সেগুলো নিয়ে আমাদের কাজ চলছে। শিক্ষার্থীরা প্রশাসনের পাশাপাশি কীভাবে কাজ করবে, আমি একটু কিন্তু একটা কথা আপনার সাথে বলেছি যে আইন কিন্তু নিজের হাতে তুলে দেওয়া যাবে না। এখন জনগণ কিন্তু যখন প্রশাসনকে পাচ্ছে না, তখন শিক্ষার্থীর কাছে আসছে যে আপনারা দেখুন, আপনারা একটু, যেহেতু আপনাদের দ্বারা এই বিপ্লবটা ঘটেছে, আপনারা এটা সমাধান করতে পারবেন। তো আমার মেসেজ থাকবে সবার প্রতি একটাই, যে আপনারা যেই প্রবলেম সলভ করতে যান না কেন, চুরি হোক, ডাকাতি হোক, বা চাঁদাবাজি হোক, বা হচ্ছে জমি দখল, যেই ঝামেলা সলভ করতে যান না কেন, অ্যাজ এ সাধারণ শিক্ষার্থী হিসাবে আপনি প্রশাসন নিয়ে যান। আপনি জিনিসটা অবশ্যই ওভারলুক করবেন। আমাদের স্টুডেন্টদের এখন দায়িত্ব জিনিসগুলো সব কিছু ওভারলুক করা, যেন কোনো জায়গায় দুর্নীতি না হয়, কোনো জায়গায় যেন হচ্ছে অনিয়ম না হয়, কোনো ধরনের যে মব জাস্টিস, যে মবের কারণে যে একজন মানে যার কোনো দোষ নেই আমার পক্ষে মনে হচ্ছে সে যে মারা গেল, এটার আসলে দায়ভার তো কেউ নিতে পারতেছে না। এটা দায়ভারটা উল্টা পড়তেছে কাদের উপর? স্টুডেন্টদের উপরে। কারণ স্টুডেন্টরা এখানে ইনভলভ ছিল, সেটা বলা হচ্ছে, কিন্তু আমি মানতেছি যে এখানে স্টুডেন্টদেরকে
সামহাও আপনার হচ্ছে নামটা বেচা হচ্ছে যে স্টুডেন্টরা এই জিনিসটা করেছে, হতে পারে যে করেছে, কিন্তু এটার একটা আলাদা এজেন্ডা আছে যেটা আমি আপনাকে প্রথমেই বলেছি। তো এই এজেন্ডাগুলো আমাদের বন্ধ করতে হবে। এই বন্ধ করার জন্য আমরা প্রশাসনের সাথে আমরা অলরেডি আছি, আমরা কাজ করছি এবং খুব শীঘ্রই আপনারা হয়তো একটা লেআউট পেয়ে যাবেন, যে লেআউটের থ্রুতে স্টুডেন্ট এবং প্রশাসন তারা একসাথে কাজ করবে। কারণ দেশ গঠনের কাজ এখন কিন্তু স্টুডেন্টদেরও। আপনি 1971 সালে দেখবেন, 1971 সালে যখন আমাদের মুক্তিযুদ্ধের পরে এই শিক্ষার্থীরা কিন্তু আপনার দেশ গঠনের কাজে কিন্তু সামনে চলে এসেছিল। এবারও কিন্তু ঠিক একইটাই হচ্ছে এবং এই জিনিসটাই হয়ে যাবে। তো আমার কাছে সবার একটা বিনীত অনুরোধ থাকবে এসব মব জাস্টিস বন্ধ করার জন্য বা এসব মব বন্ধ করার জন্য, যে আপনারা যখনই যেখানে অনিয়ম দেখবেন বা ধরেন আপনি একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছেন, আপনার সামনে হচ্ছে একজন চোর ধরা পড়েছে, আপনি সেখানে নিজে ওই চোরকে মারামারি শুরু করে দিবেন না, মারধর করা শুরু করবেন না। সে চোর একটা মোটিভ থাকতে পারে, সে হয়তো কোনো একটা কাজের জন্য সে এই কাজটা করতেছে। আপনার হিউম্যানিটি ব্যাপারটাও চিন্তা করতে হবে। তো আত্মপক্ষ সমর্থন করার সুযোগই পাচ্ছে না, যদি পিটিয়ে মেরেই ফেলে তাহলে তার দোষটা কি হয়ে দেবেন? এক্স্যাক্টলি। তো আপনি সেক্ষেত্রে কি করবেন? আপনি অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে আপনার প্রধান দায়িত্ব হচ্ছে আপনি হচ্ছে প্রশাসনকে কল করবেন। পুলিশের উপর এখন মানুষের আস্থা হারিয়ে ফেলেছে আগে, কিন্তু এখন যে পুলিশ যারা আসছে আমি মনে করি তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবে। সেই পুলিশের আস্থার জায়গাটা গঠন করতে একটু সময় লাগবে, এটা আমি বারবার বলবো, এটা সময় লাগবে। কিন্তু এখন আমাদের সাথে আর্মিও আছে, আপনি আর্মি কল করেন, আপনি পুলিশ কল করেন, করে দেন, আপনি জিনিসটা সলভ করেন। জনগণ আপনার উপর খুশি, আপনি হচ্ছে জিনিসটা যার জন্য সলভ করতেছেন সেও খুশি, কারণ আপনি নিজেরা আইন তুলে নিচ্ছেন না, আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে আপনি যাচ্ছেন। আপনি যদি যখন আপনি কোনো সিস্টেমেটিক ওয়েতে যাবেন না, তখন এই মবগুলো ক্রিয়েট হবে। এবং এই মব জাস্টিস এই ওয়ার্ডটাই আমি বিলিভ করি না। আপনি কেন মব থেকে জাস্টিস আসতে হবে? জাস্টিস আসবে হচ্ছে আপনার শুধুমাত্র প্রশাসন থেকে, কোর্ট থেকে, জুডিশিয়ারি সিস্টেম থেকে। দ্যাটস দ্য পয়েন্ট, যেখানে আসলে দুই পক্ষই আসলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে এবং আসলে জাজরা তো জাজ হয়েছেই, তাদের হলো যে ভার্ডিক্ট দেওয়ার জন্য তারা বুঝে শুনে ভার্ডিক্টটা দেবে। এটাই আপনি বলতে চাচ্ছেন। আমি আপনাকে আরেকটু জিনিস বলবো যে দেখেন, আমরা কিন্তু এখন যে কথা বলতে পারতেছি, এই যে স্বাধীনতাটা, এটা কিন্তু আমরা পেয়েছি অনেক কষ্টে। আমরা কিন্তু হয়তো বা কথাও বলতে পারতাম না, হয়তো বা মন খুলে কিছু বলতে পারতাম না। তো সেই জিনিসটা কিন্তু আমাদেরই রক্ষা করতে হবে। রক্ষা করার ক্ষেত্রে আপনি যদি নিজের হাতে সব কিছু তুলে নেন, তাহলে স্বাধীনতা কিন্তু থাকছে না। তো এই ব্যাপারে যদি ওনার সঙ্গে কিছু যোগ করতে চান। একটা কথা আমি ছোটবেলা থেকে বলি যে আমরা কখনো কারো উপর আঙ্গুল তোলার আগে সবসময় নিজের উপর আঙ্গুল তুলব, নিজের দোষগুলোকে আইডেন্টিফাই করব। এই যে নিজের হাতে প্রশাসন তুলে নেয়া, এটা কারা করেছে? এই 15 বছর যারা শাসন করেছে তারাও কিন্তু নিজের হাতে আইন তুলে সব জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। এই যে ডক্টর ইউনূস যে আসলো, এটা আমাদের ভাগ্য যে উনি আমাদের এরকম একটা ছিন্ন বিচ্ছিন্ন দেশের ক্ষমতা নিতে আসলো। কোনোভাবেই আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, অ্যান্ড এটার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। এমন কোনো কাজ আমরা করব না যাতে এই স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়, কারণ এই স্বাধীনতা শুধু স্টুডেন্টদের না, শ্রমজীবী বলেন, রিক্সাওয়ালা বলেন, কৃষক বলেন, মাদ্রাসা স্টুডেন্ট বলেন, সব ক্ষেত্রে, সব ধর্মের, সব জাতের, সব বর্ণের। এবং এটা রক্ষার জন্য মব জাস্টিস যাতে কখনো একটা এক্সাম্পল হয়ে না দাঁড়ায়, কখনো যাতে প্রশ্নবিদ্ধ আমরা না হই যে না উনি চলে গেছে তো কী লাভ হলো, এখন এটা ইন্টারনেটে চলতেছে, এটা ওনারা চলে গেছে কি হয়েছে, আমরাও সেম কাজ করতেছি। এই কথাটা শুনতে কত খারাপ দেখাচ্ছে, কারণ দিন শেষে হয়েছে এটা কি বড়োভাবে হাইলাইট হচ্ছে স্টুডেন্টরা এনেছে। তো কোনো খারাপ কিছু হলে আমরা স্টুডেন্টরা প্রশ্নবিদ্ধ হচ্ছি। আমাদের স্টুডেন্টদের কাজ কি? দিন শেষে আমরা যুদ্ধ করলাম, যাই করলাম, দিন শেষে আমরা পড়ার টেবিলে বসবো, কিন্তু আমরাও যে পড়ার টেবিলে যে শান্তিতে বসবো এই সুযোগটা আমরা পাচ্ছি না, কারণ স্টুডেন্ট বাদে অন্যরা হচ্ছে মব জাস্টিস নিজের হাতে প্রশাসন তুলে নিচ্ছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। যে দলই হোক, ছাত্রলীগ বলেন, অন্য দল বলেন বা অন্য নামে হোক, এগুলো হতে দেওয়া যাবে না। কারণ সেনাবাহিনীরা, প্রশাসন, ওরা নিজেরা বলতেছে আপনারা প্রবলেম দেখলে আইনের হাতে তুলে দেন। কেন আমরা খালি অনেকে বলতেছে, কমপ্লেন করতেছে যে এখানে এটা হচ্ছে, এখানে হচ্ছে। আপনি নির্ধারিত একটা প্রমাণ দিয়ে আপনি জাস্টিসটা আদায় করতে পারেন আপনি। সো এখানে যে এই যে কথাগুলো, এইগুলোর মধ্যে কোনো অনেক প্রোপাগান্ডা আছে। যেমন আমি পার্সোনালি আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম এখন পর্যন্ত দেখি না চাঁদাবাদি কিছু, কিন্তু অনেক জায়গায় শুনতেছি হচ্ছে, যেটা আসলে হচ্ছে, আবার অনেক জায়গায় হচ্ছে না, এগুলো আমরা শুনতেছি। সো এগুলোর তদন্ত করা খুবই দরকার, কারণ এই যে মিথ্যাচার যে একটা তো লুপের মধ্যে আছে। কারণ স্বাভাবিক, আমি বারবার বললাম যে কয়েকদিন আগে ফোন আলাপ আমরা প্রকাশ পেয়েছে, এটাও কি একটা মেসেজ না, যে দেখানোর জন্য যে হ্যাঁ আমি এখনো আছি, তোমরা সচ্ছল থাকো। এই যে এইগুলো যে ক্রিয়েট হচ্ছে, প্রত্যেকটা লুপের মধ্যে চলতেছে। তারা এত বুদ্ধিহীন না, ওরাও বুদ্ধিমান যথেষ্ট। ওরা একটা প্রকল্প চালাচ্ছে, আমাদেরও সেটাকে ট্যাকেল করার জন্য প্রস্তুত থাকতে হবে, কিন্তু
ন্যায় বিচারের সাথে, ওই হাতে প্রশাসন নিব, আমি ওকে মারবো, ও আমার সাথে এমন করছে, এগুলা পক্ষে আমি কখনো কথা বলবো না। অ্যান্ড আমাদের যেটা আমি সবসময় বলি, আমাদের দেশের মানুষের মধ্যে ট্রিগার খাবে অনেকে, ইথিক্সের মানে জ্ঞান খুবই কম, ইথিক্স খুবই কম আমাদের মধ্যে। অ্যান্ড এই জিনিসটার উপরে জোরদার করতে হবে আমাদের স্টুডেন্টদেরকেই। খুবই কষ্ট পাচ্ছি এগুলো দেখে। অনেকেই এরকম বলতেছে বাইরে যাচ্ছি, তোমরা স্টুডেন্টরা কি হ্যাপি আছো এখন যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে? 2 দিন আগে উত্তর দিতে পারছিলাম, এখন পারছি না, কারণ প্রশ্নবিদ্ধ তো করা হচ্ছে। আমরা প্রত্যেক জায়গায় প্রশ্নবিদ্ধ, যে এত যে সমন্বয়ক যারা ডিউরোরা আছে ওরা প্রশ্নবিদ্ধ, প্রত্যেকটা যে ত্রাণের টাকা, বন্যার টাকা, এগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ। মানুষ আস্থা খুঁজে পাচ্ছে না আমাদের মধ্যে, কিছু তো প্রোপাগান্ডা আছে, আবার কিছু প্রশ্নবিদ্ধ করছে। সো আমাদেরকে যতটুকু সম্ভব আমরা সৎ থেকে কাজ করার চেষ্টা করব, যে পজিশনে আছে সৎভাবে আমাদের কাজ করতে হবে। অ্যান্ড কোনোভাবেই, আমি বারবার বলছি, প্রশ্নবিদ্ধ করতে দেওয়া যাবে না। এই যে একটা গণ অভ্যুত্থান, এটা যাতে কখনোই আমাদের ব্যাকফায়ার হওয়ার বা আমাদের উপরে আরেকটা কাল চলে আসার যাতে কারণ না হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ মালিহা মনোয়ার ইতু, এবং আপনাকে অনেক ধন্যবাদ সাকিন শাবাব আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করার জন্য। জি অবশ্যই। প্রিয় দর্শক, মব জাস্টিস নাকি মব অ্যাটাক, সেই সব ব্যাপারেই কথা বলছিলাম আমরা ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মালিহা মনোয়ার ইতু এবং সাকিন শাবাবের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এতক্ষণ ধরে তাদের চাওয়া। তারাও চায় না আসলে জুডিশিয়ারি সিস্টেমের বাইরে গিয়ে আমরা সাধারণ নাগরিকরা আইন হাতে তুলে নেই, কারণ আইন হাতে তুলে নেওয়ার কাজ আমাদের নয়। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আশা করি যে ছাত্র জনতার যেমন গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি, তেমনি শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনতা এবং নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণে আমরা এই ধরনের মব অ্যাটাক / মব জাস্টিস রুখে দেব। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে। সঙ্গে ছিলাম আমি নুসরাত জাহান জেরি। চ্যানেল আইয়ের সঙ্গে থাকুন।